শুভ সকাল বন্ধুরা। আজ হলো 20 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সরকারি সুবিধা পেতে মানুষকে ছুটতে হবে না, পরিষেবায় পৌঁছবে দুয়ারে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সরকারি পরিষেবা পেতে মানুষকে বারবার সচিবালয় কিংবা সরকারি দপ্তরের দরজায় ছুটতে হবে না, বরং প্রশাসনকেই আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। ন্যূনতম সরকার সর্বাধিক প্রশাসনের লক্ষ্য সামনে রেখে আসামে প্রশাসনিক ক্ষমতার আরও বিকেন্দ্রীকরণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার গুয়াহাটির রূপনগরে কামরূপ মহানগর জেলার সুসংহত জেলা আয়ুক্তের কার্যালয় ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, সরকারি পরিষেবাকে নাগরিকের দুয়ারে পৌঁছে দেওয়াই তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন সবচেয়ে বেশি গুরুত্ব পেল প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তার কথায়, সচিবালয়ে বসে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে জেলা ও সমজেলা স্তরেই যত বেশি সম্ভব কাজের নিষ্পত্তি করতে হবে। মানুষের কাজ যেন সচিবালয়ে গিয়ে আটকে না থাকে, তার জন্য জেলা আয়ুক্তদের আরও ক্ষমতা দেওয়ার পাশাপাশি সচিবালয়ের বহু কাজ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সমজেলা কার্যালয়গুলিকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। হিমন্ত বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শুধু নতুন সরকারি ভবন নির্মাণ নয়, প্রশাসনিক ব্যবস্থাকেও মানুষের জন্য সহজ করে তোলা। নাগরিকের সময়, অর্থ ও শ্রম বাঁচাতে হলে প্রশাসনের কাঠামোকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেই কারণেই জেলা প্রশাসনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তার মতে, রাজ্য সরকারের কাজের একটি বড় অংশ যদি জেলা ও স্থানীয় স্তরে নিষ্পত্তি করা যায়, তাহলে সাধারণ মানুষের সচিবালয়মুখী হওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। 2021 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জনতা ভবনে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে করা সমীক্ষার প্রসঙ্গ তুলে ধরেন হিমন্ত। তিনি জানান, সেই সময় প্রতিদিন গড়ে 7 থেকে 8 হাজার মানুষ বিভিন্ন কাজ নিয়ে সচিবালয়ে আসতেন। প্রশাসনিক সংস্কারের পর সেই সংখ্যা এখন দৈনিক প্রায় 600 থেকে 700-তে নেমে এসেছে। সচিবালয় থেকে জেলা প্রশাসন, চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয় এবং বিভিন্ন সঞ্চালকালয়ে একাধিক দায়িত্ব হস্তান্তরের ফলেই এই পরিবর্তন এসেছে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, আগামী বছরের 6 জানুয়ারি থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে শুরু হচ্ছে গণোৎসব 2027। 5 ফেব্রুয়ারি শেষ হবে এই বহুল গুরুত্বপূর্ণ বিদ্যালয় মূল্যায়ন কর্মসূচি। ইতিমধ্যেই গণোৎসবের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে সমগ্র শিক্ষা বিভাগ। এ বিষয়ে রাজ্যের সব জেলার মিশন কোঅর্ডিনেটর ও জেলা কার্যসূচি কোঅর্ডিনেটরদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সমগ্র শিক্ষা আসামের প্রকাশিত সূচি অনুযায়ী রাজ্যের 35টি জেলায় 3 পর্যায়ে গণোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্যায়ে প্রথমে বিদ্যালয়গুলির স্বমূল্যায়ন এবং পরবর্তী সময়ে বহির্মূল্যায়নের মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান ও পরিবেশ পর্যালোচনা করা হবে। প্রথম পর্যায়ে 13টি জেলায় 6 জানুয়ারি স্বমূল্যায়ন অনুষ্ঠিত হবে। এরপর 7 থেকে 9 জানুয়ারি পর্যন্ত চলবে বহির্মূল্যায়ন। দ্বিতীয় পর্যায়ে 12টি জেলায় 19 জানুয়ারি স্বমূল্যায়ন করা হবে। 20 থেকে 22 জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে বহির্মূল্যায়ন চলবে। তৃতীয় পর্যায়ে 10টি জেলায় 2 ফেব্রুয়ারি স্বমূল্যায়ন অনুষ্ঠিত হবে। এরপর 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বহির্মূল্যায়ন। অর্থাৎ 5 ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের বহির্মূল্যায়নের মধ্য দিয়ে গণোৎসব 2027-এর মূল্যায়ন পর্ব শেষ হবে। বিদ্যালয়গুলির শিক্ষার মান, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক মূল্যায়নের জন্য গণোৎসব আয়োজন করা হয়। স্বমূল্যায়নের পর বহির্মূল্যায়নের মাধ্যমে বিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি আরও নিরপেক্ষভাবে পর্যালোচনা করার সুযোগ থাকে। এবারের গণোৎসব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও বিদ্যালয় স্তরে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা আসামের তরফে পাঠানো চিঠিতে 3 পর্যায়ের তারিখ ও সংশ্লিষ্ট জেলার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 6 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলা গণোৎসব 2027-এ রাজ্যের 35টি জেলার বিদ্যালয়গুলি পর্যায়ক্রমে মূল্যায়ন প্রক্রিয়ার আওতায় আসবে। পরবর্তী খবরটি হলো, বদলির নির্দেশ পেলেও জনগণনায় নিযুক্ত শিক্ষকরা নতুন কর্মস্থলে নয়,
প্রাথমিক শিক্ষার ডিরেক্টরের নির্দেশ জারি। বদলির নির্দেশ হাতে পেলেও জনগণনার কাজে জড়িত শিক্ষকরা এখনই নিজেদের স্কুল ছেড়ে যেতে পারবেন না। জনগণনার কাজে নিয়োজিত শিক্ষকদের জন্য নির্ধারিত 14 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। জনগণনার দায়িত্ব শেষ হলেই তারা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন। তবে জনগণনার কাজে জড়িত না থাকা শিক্ষকরা নির্দিষ্ট 14 দিনের মধ্যেই যোগ দিতে পারবেন নতুন স্কুলে। গত 10 আগস্ট জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পারস্পরিক শিক্ষক বদলির নির্দেশ জারি করা হয়েছিল, কিন্তু বদলির নির্দেশ হাতে পাওয়ার পর জনগণনার কাজে জড়িত শিক্ষকদের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে সমস্যা দেখা দেয়। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষার ডিরেক্টরেট। বুধবার প্রাথমিক শিক্ষার ডিরেক্টর সুরঞ্জনা সেনাপতি ওই নির্দেশ জারি করেছেন। নির্দেশে বলা হয়েছে, যেসব শিক্ষক জনগণনার কাজে জড়িত নন তাদের নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিতে হবে। তবে জনগণনার কাজে নিয়োজিত শিক্ষকদের ক্ষেত্রে বদলির শর্তাবলীর 1 নম্বর দফায় উল্লিখিত 14 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা প্রত্যাহার করা হয়েছে। জনগণনার দায়িত্ব শেষ হলেই তারা নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন। পরবর্তী খবরটি হল, দল বিরোধিতার দায়ে সাসপেন্ড শিলচর জেলা কংগ্রেসের 14 নেতা, সুনাইয়ে আমিনুলের বিরুদ্ধে অন্তর্ঘাতের শাস্তি। অবশেষে কঠোর হল কংগ্রেস নেতৃত্ব। দল বিরোধিতার দায়ে শাস্তি পেলেন শিলচর জেলা কংগ্রেসের 14 জন নেতা। গত বিধানসভা ভোটের সুনাইয়ের দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের বিরোধিতা করেন তারা। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে বুধবার শিলচর জেলা কংগ্রেসের 14 জন নেতাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস। দল থেকে সাসপেন্ড হওয়া নেতাদের তালিকায় রয়েছেন শিলচর জেলা কংগ্রেসের 3 উপসভাপতি শামসুর রহমান চৌধুরী, আখতার হোসেন লবুইয়া ও মুজিবুর রহমান। জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর সহ আরও 5 সাধারণ সম্পাদক সাইনি আহমেদ লস্কর, মেহবুব হোসেন, হানিফ আলম মজুমদার, আলতাফ হোসেন লস্কর, নাজিব আহমেদ লস্করকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দল থেকে। তাছাড়া যুবক কংগ্রেসের সাধারণ সম্পাদক ইজাজ লস্কর, সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক জহুর চৌধুরী, সুনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাদির আহমেদ লস্কর, জেলা সংখ্যালঘু বিভাগের প্রাক্তন সভাপতি আনসার হোসেন বড় লস্কর, সুনাই যুব কংগ্রেস সভাপতি রকিব আহমেদ মজুমদারকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের ওইসব নেতাদের বিরুদ্ধে বুথে দল বিরোধিতার অভিযোগ উঠেছিল আগেই। কংগ্রেস প্রার্থীর বিরোধিতা করে গোপনে সুনাইয়ের অগপ প্রার্থীকে সমর্থন করার অভিযোগ রয়েছে ওই 14 জন নেতার বিরুদ্ধে। কাছাড় জেলার 7 কেন্দ্রের মধ্যে একমাত্র সুনাইয়ে জয়ী হয়েছে কংগ্রেস, কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থীকে হারাতে দল থেকেই ষড়যন্ত্র রচনা করা হয় বলে অভিযোগ আনেন খুদ কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ওই 14 জন নেতার বিরুদ্ধে ফটোসহ নানা তথ্য প্রমাণও দাখিল করেন তিনি। এর ভিত্তিতে প্রদেশ কংগ্রেসের অনুশাসন কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভা ভোটে জয়ী হলেও শিলচর জেলা কংগ্রেসের সাহায্য মোটেই পাননি আমিনুল, বরং অগপ বিজেপি জোটের বিরুদ্ধে বুট যুদ্ধে নেমে নিজের দলের সঙ্গেও লড়তে হয়েছে তাকে। তাই প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তে খুশি সুনাইয়ের বিধায়ক। তিনি বলেন, কংগ্রেসে থেকেও শিলচর জেলা কংগ্রেসের ওই নেতারা অগপ বিজেপি জোটের প্রার্থীর হয়ে কাজ করেন। আজমল হোসেন লস্কর কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদে থেকেও ভোটের মাত্র 4 দিন আগে অগপ প্রার্থী করিমউদ্দিন লবুইয়া অগপ সভাপতি অতুল বোরাকে নিয়ে গোবিন্দপুরীর সঙ্গে বৈঠক করেছেন। সেই ফটো দাখিল করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের কাছে। প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে দল বিরোধিতার। তার ভিত্তিতে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরবর্তী খবরটি হল, পুরকর্মীদের 5 মাসের বকেয়া বেতন মেটানোর আশ্বাস মন্ত্রী কৌশিকের। রাজ্যের প্রাদেশিকৃত পুরকর্মীদের গত 5 মাসের বকেয়া বেতন শীঘ্রই মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন গৃহ নির্মাণ ও নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। বুধবার জনতা ভবনে মন্ত্রীর কার্যালয়ে প্রাদেশিকৃত পুরকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বকেয়া বেতন ও অন্যান্য সমস্যা নিয়ে এক বৈঠক করেন তিনি। বৈঠকে বেতন দিতে দেরির ফলে পুরকর্মীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় মন্ত্রীর কাছে।
নিয়মিত বেতন দেওয়া ছাড়া বেতনের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার কথাও জানানো হয়। বিস্তারিত আলোচনার পর মন্ত্রী কৌশিক পুরকর্মীদের প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে গত 5 মাসের বকেয়া বেতন অতি শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই নিয়মিত বেতন প্রদান করা যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। মন্ত্রী বলেন, পুরকর্মীদের সমস্যাকে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তাদের সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে গৃহ নির্মাণ ও নগর বিষয়ক বিভাগের সচিব তথা পুর প্রশাসনের ভারপ্রাপ্ত সঞ্চালক টঙ্কেশ্বর দাস সহ বিভাগের অন্যান্য পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।